আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আরও একটি ক্লাস নিয়ে, সেটা হলো সোনার তরী কবিতা। এই সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর আমার ডান পাশে তাকিয়ে আছেন। গুরু, মানে গুরু কেন বলছি, কারণ সে কবিতার গুরু, বিশ্বকবি বলা হয় ওনাকে। আর আমার যে বাম পাশে আমি শরীফ ওবায়দুল্লাহ, ওনার যে সোনার তরী কবিতাটা আছে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে সেটা শোনাবো। তার আগে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমরা প্রত্যেকটা কবিতা প্রথম 5 মিনিট আমরা সেটার ভিতরে কি আছে ওটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা এই কবিতা সম্পর্কে বিস্তারিত বলি, রাইট? ঠিক সেম একইভাবে সোনার তরী কবিতাটাও আমরা সেভাবে কথা বলছি, আগে একটু মন দিয়ে শোনো। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বয়স হয়ে গেছেন একটা সময়, অনেক কবিতা লিখছেন, অনেক কিছু রচনা করছেন, অনেক কিছু করছেন। হঠাৎ করে তার মনে একটা আসে যে এত এত কবিতা লিখলাম, এত এত কিছু করলাম, কিন্তু আসলে কেউ কি আমাকে মনে রাখবে? এই চিন্তা তার মাথার মধ্যে আসার পরে তখন সে সোনার তরী বা একটা একটা কৃষক নিঃসঙ্গভাবে সে একা বসে আছে, চতুর্দিকে পানি আর পানি। সে একা বসে ধান কাটতে 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 সবগুলো ধান শেষ কাটা, সে বসে আছে, যখন চতুর্দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু তার ধানগুলো নিয়ে সে বসে আছে ঠিকই, কিন্তু তার ধানগুলো যে কে নিবে বা কিভাবে এখান থেকে নিয়ে যাবে এটা সে জানে না। এজন্য সে নিঃস্ব এবং সে হতাশ অবস্থায় বসে আছে একা একা। এই কবি, সে কৃষকরূপী কবি, সে নিজেকে একজন কৃষকের জায়গায় নিয়ে এসে বলছেন যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। যাই হোক, আমি একটু পরে ব্যাখ্যা করবো লাইন বাই লাইন, এখন একটু বলি শোনো। সে একা একা বসে সে বলতেছে যে চতুর্দিকে মেঘ বৃষ্টি তুফান অবস্থায়, অন্ধকার ঘন ঘন অবস্থায়, কিন্তু আমি কুলে একা বসে আছি, আমার কোনো ভরসা নেই, ভয়ও নেই, আমি একান্ত এক অবস্থায় আছি। তখন সে সামনের দিকে আবার সে বলতেছে যে তা আমার কাছে মনে হয় আমি এই রাশি রাশি যে এত ধান কাটছি, এত ধান কেটেছি, কেটে এখন বোঝা বোঝা করে সেই ধানগুলো আমি রেখে দিয়েছি, কিন্তু আমি এই ধানগুলো কিভাবে নিব? আমি এখন নিঃস্ব, আমি এখন হতাশ অবস্থায় আছি। তখন সে হঠাৎ করে দেখে যে ওই নদীর পাশ দিয়ে, কারণ ব্যাপারটা এমন ছিল যে ওপারেতে সব জায়গাতে শুধু অন্ধকার, আর সে এ মাঝখানে একা দ্বীপের মতো একটা জায়গায় সে বসে আছে, আর চতুর্দিকে পানির ঢেউ যাচ্ছে, ঢেউ ঢেউ। ওই পানি দিয়ে একটা তরী, মানে একটা নৌকা বেয়ে যাচ্ছে, একজন কেউ মাঝি, একটা মাঝি যখন নৌকা নিয়ে সে চলে যাচ্ছে, তখন সে বলছে আমার কাছে মনে হয় এই মাঝিরে আমি চিনি। হ্যাঁ, স্বাভাবিক, তুমি যখন দেখবা যে তুমি খুব একাকিত্ব কোথাও বসে আছো, হঠাৎ করে কেউ একজন মানুষ এখানে যাচ্ছে, তুমি মনে হচ্ছে ও মনে হয় মানুষটাকে চিনি। এটা হচ্ছে মানুষের বাঁচার আকুতি। ঠিক কবি বলছেন যে আমি এত বোঝা বোঝা ধান এত কিছু কেটে রেখে দিয়েছি, মানে কি জানো? মানে হলো এত বোঝা বোঝা ধান এত কিছু মানে হলো আমার সাহিত্য কর্মগুলো আমি সবগুলো তৈরি করে একা একা বসে আছি, কিন্তু আমি কিভাবে কার কাছে দিব, এবং সে দেওয়ার পরে সে আমাকে মনে রাখবে কি না, এই ব্যাপারটা তার কাছে খুব সন্দিহান। সেজন্য বলছি আমি এই ধানগুলো বোঝা বোঝা কেটে কেটে রেখে দিয়েছি, কিন্তু কার কাছে দেবো সেটা পাচ্ছি না। হঠাৎ করে যখন একটা নৌকা যাচ্ছিল, মাঝি নৌকা চালিয়ে যাচ্ছিল, মানে নৌকা মানে তরি আর কি, হ্যাঁ তরি চালিয়ে যাচ্ছিল, এই জন্য বলছিলেন নাম সোনার তরি, মানে স্বর্ণের নৌকা, মানে এই মুহূর্তে বিশাল কিছু এটা, কারণ নেওয়ার মতো কোনো কিছু নেই। তখন মাঝি বলছিল যে আমার কাছে এই যে কবি, কৃষক রূপী কবি বলছিলেন যে দেখে যেন আমাকে মনে হয় আমি তাকে চিনি, কোথায় যাও তুমি ভাই, যেও না, আমার এই ধানগুলো নিয়ে যাও, আমি তো বোঝা বোঝা ধানগুলো রেখে দিয়েছি। মাঝে পাত্তাই দিল না, সে চলে যাচ্ছে দুধারে। যে সে যখন চলে যাচ্ছে তখন কি সুন্দরভাবে স্রোত দুই ধারে চলে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে নৌকার। তখন আবার সে অফার দিল, লোভনীয় অফার, কারণ সে জানে যে লোভনীয় অফার দিলে বাঙালি খুব ভালোভাবে খাবে। সেজন্য সে লোভনীয় অফার দিয়েছে, আমাকে নেওয়া লাগবে না, আমার যত ধান আছে, সোনার ধান যত কিছু আছে, তুমি সবগুলো তোমার নৌকায় তুমি নিয়ে যাও, আমাকে নেওয়া লাগবে না। তখন কৃষকরূপী যে কবি, তখন কবি এই কথা বলার সাথে সাথে মাঝে আবার আসছে কুলে, আসার পর সে সব কিছু সারিবদ্ধভাবে ভাবে নৌকার মধ্যে রাখলো, কিন্তু সব নেওয়া শেষ। তখন সে যখন নৌকাটা উঠে চলে যাবে মাঝে তার মতো করে সব নিয়ে, তখন কৃষক বলছে যে আমাকে লহনা একটু করুণা করে
স্বাভাবিক, সে লোভনীয় অফার দিয়ে নিয়ে আসছে। এখন সে বলছে যে আমাকে একটু করুণা করে নেওয়া যায়, সবই তো আমার নিয়ে গেলা, আমাকে নিঃস্ব করে দিলা, আমার তো এখন কিছুই নেই দেওয়ার মতো, আমার তো এখন আমি নিঃস্ব, আমি পুরো একা, আমাকে এবার একটু করুণা করে নাও, আমাকে একটু করুণা করে এবার এক পাশে, তোমার এক পাশে মানে এতগুলো ধান রাশি রাশি এত কিছু রাখছো, একটা পাশে আমাকে সাথে রাখো। তখন সে বলছে ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে এই যে কবি তার কষ্টগুলো শেয়ার করেছেন সোনার কবিতায়, যে একটা সময় এমন হবে যে আমার সবকিছু সবাই নিবে, সবকিছু সবাই, চিত্রগল্প, আমার সব কবিতা সবকিছু মানুষ নিয়ে যাবে, কিন্তু আমাকে হয়তো কেউ মনে রাখবে না। অর্থাৎ এই কথাগুলোই সোনার কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, এবং তার অনুভূতিগুলো সে প্রকাশ করেছেন যে একটা সময় কি হতে পারে তার চিত্রকর্ম, তার সাহিত্যকর্মগুলোর কথা। এইটাকেই আমরা এখন আজকে লাইন বাই লাইন দেখবো। ঝটপট সবাই চলে যাও দেখি। এই কবিতাটার আগে আমরা উৎস পরিচিতি আমরা জেনে নিব। এটা না জানলে হয় না, অবশ্যই জানতে হবে সোনার তরী কবিতাটা কিভাবে আসছে, কোন কাব্যগ্রন্থ থেকে আসছে, এটা কি মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, না জানলে কিন্তু একদম বাজে দেখায়। তাহলে চলো দেখি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সংকীর্তন, মানে সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই সোনার তরী কবিতাটা আসছে। পূর্ণ পর্ব ৮ মাত্রার, অপূর্ণ পর্ব ৫ মাত্রা। পূর্ণ আর অপূর্ণ পূর্ণ মাত্রা মানে কি জানো? তাহলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। গগনে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, দেখছো কমা আছে না? এই কমা পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ পর্ব, মানে পূর্ণ পর্ব ৮। আর শেষের যে অংশটা আছে ১ ২ ৩ ৪ ৫, অর্থাৎ এই ৫টা যে বর্ণ আছে, বর্ণ, এই ৫টা বর্ণ শেষে আছে, এটা শেষ অংশে, এটা হচ্ছে অপূর্ণ মাত্রা। এটুকু হচ্ছে পূর্ণতা লাভ করেছে, আর বাকি যেটুকু আছে সেটা হচ্ছে অপূর্ণ মাত্রা। এই কথাটাই বলেছেন। পূর্ণ মাত্রা ৮, অপূর্ণ পরমাত্রা হয়েছে ৫। তার মানে পূর্ণ মাত্রা ৫, ৮ দেখিয়েছি, অপূর্ণ মাত্রা শেষে যেটা আছে অপূর্ণ মাত্রা বলা হয় ৫টি। আশা করি বুঝতে পেরেছো তোমরা, দেখাই ফেললাম। আপাত দৃষ্টিতে কবিতাটা অক্ষরভিত্তি ছন্দ মনে হলো, পূর্ণ পূর্ণ শব্দটি বলে এটা মাত্রাবৃত্ত ছন্দ রচিত। মাত্রাবৃত্ত, আসুন এটা এটা সম্পর্কে তোমাদের একটা ক্লাস নিব ব্যাকরণের ভিতরে, ঠিক আছে? মাত্রাবৃত্ত দেখবা যে বেশিরভাগ হয়েছে ৮ মাত্রার, ৬ মাত্রার, এই সমস্ত থাকে মাত্রাবৃত্ত। আর অক্ষরবৃত্ত ছন্দটা শুরুই হয় বেজোড় সংখ্যা দিয়ে আর কি, এরকম, হ্যাঁ, বেশিরভাগ সময়। আচ্ছা যাই হোক, আমরা দেখছি একটু পরেই। এখন আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করবো কবিতার, খেয়াল করো। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মানে বলছে কুলে একা বসে আছে, মানে কৃষক রূপী কবি সে বলছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, চতুর্দিকে মেঘ ধরেছে গগনে সব জায়গায়, কিন্তু কুলে একা বসে আছে, আমি এই কৃষক রূপী কবি, আমি একা একা বসে আছি, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মানে আমি আমার অনেক বোঝায় বোঝায় ধান, মানে আমার কাব্যগ্রন্থ সৃষ্টিকর্মগুলো আর কি, হ্যাঁ, আমার সৃষ্টিকর্মগুলা কথা সে বলছে। অর্থাৎ কবি তার সাহিত্য সৃষ্টি করে বসে আছেন, কিন্তু ধান কাটা মানে সবকিছু করে সে বসে আছেন, কিন্তু সে একা একা বসে আছে। এরপরে কি বলছে? ভরা নদী খুর ধারা খর পরশা, মানে খুরের ধারের মতো স্রোত বয়ে যাচ্ছে নদীতে, এত মানে এটা বলছে সময়ের স্রোত এত দ্রুত চলে যাচ্ছে। আমরা বলি না ইংলিশে একটা প্রভাব, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, এই ব্যাপারটা আছে, সময়ের স্রোত কাজের অপেক্ষা করে না, ঠিক কথাটা কবি এখানে বলছে। খুরের মতো স্রোত বা বর্ষার গতিতে বেয়ে চলেছে, তা দেখে কবি বেশ খরপরশা, কাটিতে কাটিতে দান এরা বর্ষা, মানে সে এগুলো দেখে খুব ভয়ে আতঙ্কিত অবস্থা আছে, যে যে কোনো সময় এত স্রোত এত কিছু চলে যাচ্ছে, আমাকে মনে হয় যে কোনো সময় আমাকে সহ স্রোত নিয়ে যেতে পারে, আমার সাহিত্যকর্ম সবগুলো স্রোতের সাথে বিলিয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে, এই ভয়টা সে পাচ্ছিল, ঠিক আছে? তখন বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে আমি ধান কাটতে কাটতে বর্ষাও এসে পড়ছে, তার মাঝে অন্ধকার চতুর্দিকে, তার মাঝে এত পানির স্রোত, একটা ভয়ে আতঙ্ক একটা অবস্থা বিরাজমান করছে, তাই তো? আমরা দেখি তারপরে কি বলছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, মানে কৃষক যেখানে রয়েছেন সেটি দ্বীপের একটা ছোট ক্ষেত, আর চারপাশে মানে চারপাশে ঘূর্ণায়মান জলস্রোত যেন খেলা করছে। সে বলছে আমি যেখানে বসে আছি ছোট্ট একটা ক্ষেত, আমি কিন্তু এই ক্ষেতের মধ্যে আমি একলা বসে আছি, একা, চারদিকে বাঁকা জল করেছে খেলা, কিন্তু আমার চতুর্দিকে শুধু শুধু ঢেউ আর পানির খেলা করছে, আর আমি এগুলো দেখে দেখে আতঙ্কিত হচ্ছি, ভয়ে আছি, যে কোনো সময় আমাকে যদি ঢেউয়ের স্রোতে ভাসিয়ে নেয়, এই জন্য। এবার বলছে পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রবাদ বেলা,
সে বলছে পরপারে দেখি একা, মানে যেখান থেকে অপর গ্রাম মানে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে, পাশের গ্রামটা মনে হচ্ছে চারদিকে অন্ধকার আসার মতো ঘন ঘন অবস্থায়, মানে সকাল বেলাতেই মনে হচ্ছে যে সন্ধ্যা রাত হয়ে গেছে, ব্যাপারটা এরকম সেই কথা বলছে। তরু ছায়া মৌসুমে মাখা, তরু মানে হচ্ছে গাছপালাগুলো একদম অন্ধকার, মানে গাছপালাগুলো মানে শুধু, আর গ্রামের যে গাছপালার ছায়ার কালছে, গাছপালার যে ছায়াগুলো এটা কালচে রাগ ধারণ করেছে। সকাল বেলাতে গ্রামখানিক ঘন মেঘ ঢাকা পড়েছে, এমন প্রভাত বেলা মানে সকাল বেলাতে, হ্যাঁ, এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, এ পারেতে একটা ছোট্ট একটা ক্ষেত আমি একলা বসে আছি। এই ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল, এই পরিবেশের মধ্যে এই পারে আমি ছোট্ট ক্ষেতে আমি একলা বসে আছি, রাইট। এবার বলছে গান গেয়ে তরিবে কে আসে পড়ে, দেখে যেন মনে হয় চিনি উহারে। হঠাৎ করে দেখতেছে যে কোনো একটা মাঝি গান গেয়ে গিয়ে, মানে তরি মানে নৌকা, মানে নৌকা গেয়ে গেয়ে মাঝি চলে যাচ্ছে গান গেতে গেতে। হঠাৎ করে দেখে যেন আমি তাকে চিনি চিনি মনে হচ্ছে। ভয়ে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। সে বলছে অপেক্ষামান কৃষক এমন সময় হঠাৎ দেখছে যে সে নৌকা বেয়ে কৃষক একজন মাঝি আসছে, কিন্তু অপ্রত্যাশিত সেই মাঝিকে দেখে সে মনে হচ্ছে আমি চিনি, কিন্তু না, ঢেউগুলো সে দিকে তাকিয়ে আছে, কারণ সে নিরুপায়, তাদেরকে পাত্তাই দিচ্ছে না, সে তার মতো করে সে চলে যাচ্ছে, মানে কৃষক যে এখানে বসে আছে একটা মানুষ, সে তাকাচ্ছেও না, এই একটা অবস্থায় ছিল। অর্থাৎ তাকে দেখে নিঃস্ব কৃষক আসার একটা আনন্দ ওঠে। এখন সে বলে যে আমার দেখে যেন মনে হয় চিনি হারি, এই মাঝিকে দেখে আমার কাছে মনে হয় আমি তাকে চিনি, কিন্তু সে আমাকে চিনছে না এখন, কারণ বিপদে বন্ধুর আসল পরিচয়, আর বিপদে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না বিপদে। ওগো তখন ডাকছে সে, মানে মাঝিকে ডাকছে কবি, কৃষক রূপী কবি। ওগো, ওগো মানে অন্য কেউ না, কবি ডাকছে, সুন্দর করে আদর করে ডাকছে, তোমরা যেরকম আদর করে প্রিয়জনকে ডাকো ওগো, ঠিক কবিও চেষ্টা করছে কনভিন্স করার। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, বারেক বিরহাও তরি কুলেতে এসে। তুমি কোথায় কোন বিদেশে যাচ্ছ? নিঃসঙ্গ, কবি বলছে নিঃসঙ্গ কৃষক মাঝিকে তার নৌকা কুলে থামানোর কথা বলছে। তুমি কোথাও কোন বিদেশে চলে যাচ্ছ? বারেক বিড়াও, বারেক বিড়াও তরি কুলেতে এসে, তোমার নৌকাটা একটু কষ্ট করে আমার কুলে এসে একটু ভিড়াও না একটু নৌকাটা। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, যারে খুশি তুমি তারে নাও, আমার কোনো আপত্তি নেই, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমাকে শুধু একটু ক্ষণিক হেসে নিয়ে যাও, মানে প্রথমে নিজের কথা বলছে আর কি, যে আমাকে একটু ক্ষণিক হেসে একটু নিয়ে যাও আমাকে আমার সোনার ধান কুলেতে এসে, মানে সাথে সাথে আমার এই যে কুলে এসে আমার সোনার ধানগুলো আমাকে এবং আমার ধানগুলো একটু কষ্ট করে তুমি তোমার নৌকাতে বা তুমি তোমার তরিতে তুলে নাও, একসাথে আমাদেরকে নিয়ে যাও। এই কথাগুলো সে বলছে, আমার কোনো আপত্তি নেই, তুমি যেখানে যাও কোনো আপত্তি নেই, যা কিছু করো আপত্তি নেই, যাকে উঠাও নৌকা আমার আপত্তি নেই, আমাকে একটু জায়গা দাও সাথে আমার ধানগুলোকে। তখন সে বলছে যত চাও তত লও তরুণী পারে, আর আছে আর নাই দিয়েছি ভরে। মানে সে বলছে আর শুধু তাই না, মানে কৃষক মাঝিকে আরো বলছে যত চাও তত ফসল নিতে পারো, কৃষক তার ছোট্ট ক্ষেতে যত উৎপাদন করেছে ফসল সবগুলো তোমাকে দিয়ে দিবে, আমার কোনো আপত্তিই নাই, আর নাই আর দিয়েছি ভরে, সবকিছু তোমার একদম ভরে দেবো, কোনো সমস্যা নাই। এতকাল নদীকূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। এখন কৃষক বলতেছে যে এই যে এতকাল নদী কূলে, মানে যা যা আমি এতদিন ধরে যা যা নিয়েছি সব কিছু তোমাকে আমি তোমার সব কিছু তোমার নৌকা তুলে দেবো আমি। এবং শুধু তাই না, নৌকার সুবিন্যস্তকে সাজিয়ে দিয়েছি কবি। এবার মাঝি বলছে সব কিছু তোমাকে নৌকার মধ্যে সাজাই দিছি আমি আমার সোনার ধানগুলো, এখন একটা আমাকে করুণা করে নাও না, মানে আমাকে একটু ভালোবেসে বা করুণা করো আমার প্রতি, একটু দয়া করে আমাকে একটু একটা পাশে জায়গা দাও, সবকিছু দিয়ে দিলাম। এবার মাঝি যখন সোনার ধান পেয়ে গেছে, যখন সবকিছু পেয়ে গেল, তোমার দিয়ে আমার কি লাভ, যখন তোমার সবকিছু আমি নিয়েই নিলাম, তো তোমার সবকিছু আমি পেয়ে গেলাম, তোমাকে নিয়ে আমার কি লাভ। তোমরা ভাবতেছো যে ভাই এটা এখনকার সময় হচ্ছে, তার মানে রবীন্দ্রনাথ যখন ছিল তখনও ঠিক সেম ছিল, জি, তখন থেকে ওই বাঙালিয়ানা স্বভাবের ভিতরে এই জিনিসটা আছে যে তোমার সবকিছু নেওয়া শেষ, সোনার বাংলাদেশ সবকিছু বাদ, শেষ তোমাকে। ঠিক ব্যাপারটা এরকম ছিল। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এবার মাঝে কি একটা ভাব লইলো, কারণ তার সবকিছু নিয়ে নিছে, সোনার ধান সবকিছু তার নৌকা মেতে নিয়ে নিচ্ছে, এখন কি আর তোমার আমার লাগবে, তোমার এখন আর লাগবে না। সে এখন কি বলছে, ঠাই নাই ছোট সে তরি,
আমারই সোনার ধানে গিয়েছে ভরে, নিজের হয়ে গেছে আমার সোনার ধানে, আমার ধানে সবকিছু ভরে গিয়েছে, পুরো নৌকাটা এখন তোমরা আমার জন্য তোমার জন্য ঠাঁই নেই। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, মানে শ্রাবণ মাসের আকাশে মেঘ জমেছে। তোমরা জানো যে শ্রাবণ মাসে যখন আকাশে মেঘ ধরে চতুর্দিকে কালো অন্ধকার হয়ে যায়, সেই ঘন মেঘ ঘুরে ফিরে আসতেছে। কৃষক সেই পরিবেশে শূন্য নদীর তীরে সে একা পড়ে থাকে এবং সে ভাবে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি, ওই অবস্থায় আমি শূন্য নদীর তীরে একা পড়ে আছি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। এবং সে ভাবে তার যা ছিল, তার যত ধান, যত সম্পদ, যত কিছু ছিল, সাহিত্যকর্ম, সৃষ্টিকর্ম, সবকিছু সোনার ধান, সবকিছু ওই মাঝি সোনার তরী, বা সোনার তরী মানে হচ্ছে যে স্বর্ণের মানে মতো নৌকাটা বা সেই মাঝিটা সবকিছু তুলে তা সবকিছু নিয়ে গেল, তাকে সে নিল না। এই কথাটা মানে কবিতাতে কবি এই জিনিসগুলোই প্রকাশ করছেন যে যে আমার সৃষ্টিকর্ম, আমার সাহিত্যকর্ম এত কষ্ট করে আমি এই ধরে রেখেছিলাম, এত কষ্ট করে আমি একা একা কত কষ্ট করছি, পরিস্থিতি চতুর্দিকে এই পরিস্থিতির মাঝে আমি আগলে রেখেছিলাম, কিন্তু সে আমার সব কিছু নিয়ে গেল, কিন্তু আমাকে নিল না। অর্থাৎ এই চমৎকার একটা মেসেজ আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন তার সোনার তরী কবিতার মাধ্যমে, যে 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 মানুষের সৃষ্টিকর্ম, মানুষের যা আছে সব কিছুই সবাই ভোগ করবে, নিয়ে যাবে, কিন্তু সেই মানুষটা আসলে আর থাকে না বা থাকবেও না। ঠিক আছে, মানুষটার আসলে কোনো দাম নেই। এটাই আমাদের সত্যতা। আমরা এতক্ষণ ধরে সোনার তরী কবিতায় মোটামুটি চমৎকারভাবে শেষ করলাম। এখন আমরা দেখব সোনার তরী কবিতার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। হ্যাঁ, প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ, তার ভিতরে কিছু জিনিস আছে, কিভাবে প্রশ্ন আসতে পারে দেখি আমরা। যত চাও তত লও, এরা কিন্তু সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামটা কি? যত তত, যথাতথা, যেমন তেমন, যেই সেই, যা তা, এগুলো ইত্যাদি একটা একটা নির্ভরশীল হয়ে সাপেক্ষ সর্বনামটা হয়। রাশি রাশি ভাড়া ভাড়া, এটা নির্ধারক বিশেষণ, মানে রাশি রাশি দুইবার আসে, নির্ধারক বিশেষণ, মানে হচ্ছে দ্বিরুক্তি, মানে দুইবার উক্তি হয় যদি হয় সেটা হচ্ছে দ্বিরুক্তি বা নির্ধারক বিশেষণ হবে। সোনার তরী কবিতায় জীবন দর্শন প্রকাশ পেয়েছে। সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায় মাঝিকে কৃষকের পরিচিত মনে হলেও তার আচরণে ছিল অপরিচয়ের নির্বিকারত্ব, নিরাসক্ত প্রকাশ পেয়েছে। প্রভাত বেলায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল, মানে প্রভাত মানে সকাল বেলায় গ্রামটা মেঘে ঢাকা ছিল। কৃষক নামধারী কবি একলা একদম, কৃষক নামধারী যে কবি ছিলেন সে একান্ত একলাই পড়িয়াছিলেন। অর্থাৎ একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকাজল করেছে খেলা, এর মাধ্যমে কবি ছোট দ্বীপের চিত্রকর্ম এঁকেছেন। এই যে ছোট্ট একটা দ্বীপ ছিল সে চিত্রকর্ম এঁকেছে, হ্যাঁ কেমন কেমন অবস্থা ছিল, কি পরিস্থিতি ছিল, পরিস্থিতিটা সে চিত্রকল্পের মাধ্যমে সে বর্ণনা করেছেন এখানে। ঠাই নাই ঠাই নাই ছোট সেতরে, এই কথাটি যখন কৃষক তার নৌকায় উঠতে চেয়েছেন ঠিক তখনই বলেছেন। এভাবে প্রশ্ন আসতে পারে। এই জন্য তোমরা একটু আমি যে কবিতাটা ব্যাখ্যা করেছি চমৎকারভাবে একটু খুব মন দিয়ে শুনো, দেখো, আশা করি তোমরা যত কোশ্চেন আসবে সবগুলো পারবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। যাই হোক, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। মসিমাখা শব্দটির দ্বারা দুর্যোগকে বোঝানো হয়েছে। গ্রাম, এই যে দেখো মসিমাখা, তরু ছায়া মসিমাখা, তরু ছায়া মসিমাখা, তরু মানে কি বলছে যে এই যে তরু মানে হচ্ছে যে যে গাছপালা, ছায়া, ছায়ার এমন অবস্থা হয়েছে যে মসিমাখা মানে দুর্যোগ। তখন ক্ষুরধারা মানে কি চারিদিকে বাঁকাজল, শব্দগুলোর মাধ্যমে চিত্রকল্প প্রকাশ পেয়েছে। কবিতার সময়কাল মানে হচ্ছে কবিতা শুরু শুরু কবিতাটা শুরু হয়েছে কখন বলতো? প্রভাত। এই জিনিসগুলো কিন্তু কোশ্চেন আসে ভাই। তোমরা কিন্তু কবিতা শেষ করে বলো, ব্যাখ্যা করে বলো, সবই পড়ে ফেলো, কিন্তু তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমরা খুঁটিনাটি ভাবে জানো না, যে কখন শুরু হয়েছে কবিতা, কখন কি, সেগুলো তোমরা কিন্তু এভাবে পড়ো না। এগুলো কিন্তু কোশ্চেন আসে, প্রচুর প্রশ্ন আসে এভাবে, কিন্তু এভাবে একটু পড়ো ভালো করে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করবা তোমরা। বর্ষা ঋতু, ঋতুর প্রেক্ষাপট রচিত হয়েছে এটা বর্ষা ঋতুতে। আলোচ্য কবিতাটি আবহ আহ্বানকারী, শেষ পর্যন্ত ঋতু উঠতে পারেনি, আসলেই পারে নাই। ঠিক আছে, যাই হোক আরো আছে, লাইন আছে। আমরা বরাবরের মতো আমরা এই কবিতায় আমরা লিখিত প্রশ্ন আমরা দিই না, কারণ আমরা একটা বুঝাই দিছি যে লিখিত প্রশ্ন কিভাবে আসতে পারে। দুই একটা মাঝে মাঝে দুই একটা কবিতা আমরা প্রকাশ করে দিচ্ছি। তারপর আমরা এটার উপর আরো একটা এক্সট্রা ক্লাস নিব। তার আমাদের এখন মেন টার্গেট হচ্ছে কবিতাগুলো ভাই লাইন বাই লাইন ব্যাখ্যা করা, এবং কবিতার ভিতরে থিমটা দেওয়া তোমাকে, এবং এখানে তোমাদের কুইজ দেওয়া। আমি SW হোমওয়ার্ক করে দিয়েছি, 10টা দিয়েছি তোমাদেরকে। এই বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই 10টা প্রশ্ন তোমরা তোমাদের SW হোমওয়ার্ক, এই কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবা এবং নিজেরা নিজেরা দেখবে চেষ্টা করে পারো কিনা। হ্যাঁ, এগুলোর অ্যান্সার আমরা একটা কোশ্চেন সলভ, মানে প্রত্যেকটা ক্লাসের একটা লাস্ট কোশ্চেন আমরা কোশ্চেন সলভের ক্লাস হবে, ওখানে আমরা ব্যাখ্যা করে দেবো।
আশা করি তোমরা আগে নিজে চেষ্টা করো, তারপর আমরা অ্যান্সার দিয়ে দেবো একসাথে, ঠিক আছে? সব যদি দিয়ে দিই, খাওয়াই দিই, তাহলে কোনো লাভ নেই। নিজে নিজে প্র্যাকটিস করো এটা। ওকে, তারপর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, সবসময় তোমাদের সাথে আমি আছি, শরীফ ওবায়দুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, আর তোমরা দেখো বাহুবলী, সরি আবার বলছি, পরখালি, মানে কি লেখা আছে, পরখালি, এভাবে এগুলো সব কাঁধে নিবা। কি নিবা? বই, শিট, পিডিএফ, স্লাইড, সব নিয়ে সামনে এগিয়ে যাও দুর্বার গতিতে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।